শুরুতেই শিরোনাম। ইরানে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থী নেতার বড় চ্যালেঞ্জ হতে পারে ধর্মীয় নেতাদের চাপ। গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটবদ্ধ হামলায় নাজেহাল তেল আবিব। হিজবুল্লাহর সাথে পাল্টাপাল্টি লড়াইয়ে উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। ডেমোক্র্যাট ডোনারদের অনাস্থা বাড়ছে মার্কিন প্রেসিডেন্টের উপর। ঈশ্বরের আদেশ ছাড়া প্রার্থিতা থেকে সরবেন না বললেন জো বাইডেন। আলোচনায় বিকল্প প্রার্থীরা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। স্রোতের বিপরীতে লড়াইয়ে সফলতায় ইতিহাস গড়লেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছিলেন দেশের প্রখ্যাত চিকিৎসক, সেখান থেকে রাজনীতিতে প্রবেশ। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর প্রায় 2 দশক পর এবার ফিরলেন একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পদে। যৌবনের সীমান্তে অস্ত্র হাতে লড়েছেন ইরানের পক্ষে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের সংস্কার আর পরিবর্তন চেয়ে বর্তমান লড়াইয়েই বেশি চ্যালেঞ্জে পড়তে হবে পেজেশকিয়ানকে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গেল মাসে যখন 4 প্রার্থী চূড়ান্ত হয়, তখনও জরিপে সবার নিচে অবস্থান ছিল মাসুদ পেজেশকিয়ানের। বিশ্লেষকদের হিসেবে আন্ডারডগ এই নেতা যে শেষ মুহূর্তে বাজিমাত করবেন ভাবেননি অনেকেই। ইরানের রাজনীতির ময়দানে মাসুদ পেজেশকিয়ানকে বেশ পুরনো খেলোয়াড়ই বলা যায়। প্রায় 3 দশকের বিচরণ। ক্যারিয়ার শুরু করেন চিকিৎসক হিসেবে, পরিণত হন দেশের সেরা হার্ট সার্জনে। বৈচিত্র্যময় জীবনে নামতে হয়েছে যুদ্ধক্ষেত্রেও। লড়াই করেন ইরাক ইরান যুদ্ধে। সুখ্যাতি রয়েছে কোরআনের শিক্ষক হিসেবেও। 2001 সালে তৎকালীন সংস্কারপন্থী প্রেসিডেন্ট খাতামির ক্যাবিনেটের স্বাস্থ্যমন্ত্রী হন পেজেশকিয়ান। পরে 2 বার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও চূড়ান্ত লড়াইয়ে নামা হয়নি। 69 বছর বয়সী পেজেশকিয়ান বরাবরই পরিচিত সংস্কারপন্থী হিসেবে। বিশেষ করে ইরানের সামাজিক নীতি এবং অভ্যন্তরীণ আইনের বিরোধিতা করে আসছেন দীর্ঘদিন ধরেই। নৈতিকতা পুলিশ এবং বিক্ষোভ দমনে কড়াকড়ির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে কট্টরপন্থীদের তোপের মুখে পড়েন পেজেশকিয়ান। নির্বাচনী প্রচারণায় পেজেশকিয়ান প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরান থেকে হিজাব আইন প্রত্যাহারের। তবে সবচেয়ে বেশি জোর দেন পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকের বিষয়ে। পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করা ছাড়া অর্থনৈতিক পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন সংস্কারপন্থী এই নেতা। অবশ্য ইরানের ক্ষমতাধর গার্ডিয়ান কাউন্সিলের বিরুদ্ধে গিয়ে নিজের নির্বাচনী ইশতেহারের কতটুকু বাস্তবায়ন করতে পারবেন পেজেশকিয়ান, সেই প্রশ্ন রয়ে গেছে। ইমাম খামেনির ঘনিষ্ঠজন না হলেও সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কখনোই অবস্থান নেননি তিনি। সংস্কারের কথা বললেও ইরানের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের জন্য হুমকি, এমন কাজ থেকে সবসময় দূরে থাকার কথা বলেছেন এই নেতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রেসিডেন্ট নির্বাচনের সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ানের জয়কে দেখা হচ্ছে ইরানের পরিবর্তনের সূচনা হিসেবে। যদিও প্রশ্ন উঠেছে, কতটা পরিবর্তন আনা সম্ভব হবে এই নেতার পক্ষে। বিশ্লেষকরা বলছেন, সংস্কারপন্থী হিসেবে ধর্মীয় নেতাদের চাপের মুখেই থাকবেন তিনি। আর পশ্চিমা শক্তির সাথে সম্পর্ক উন্নয়নে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পরমাণু কর্মসূচি সহ নানা ইস্যু নিয়ে। সংস্কার আর পরিবর্তনের মাধ্যমে নতুন ইরান গড়ার ঘোষণা দিয়েছিলেন ইশতেহারে। মাসুদ পেজেশকিয়ানের সেই ডাকে সাড়া দিয়েছেন ভোটাররা। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ কড়াকড়ি, গেল কয়েক দশক ধরে চলে আসা ইরানের এই চিত্র পাল্টাতেই মরিয়া দেশটির সাধারণ মানুষ। বিগত কয়েক বছরের জীবনযাত্রার পাশাপাশি কূটনৈতিক, অর্থনৈতিক সহ বিভিন্ন ইস্যুতেই বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও আরও আগেই লেগেছে পরিবর্তনের হাওয়া। আর তাই প্রেসিডেন্ট নির্বাচনের সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ানের জয়কে পরিবর্তনের সেই সূচনা হিসেবেই দেখছেন ইরানের সাধারণ মানুষ। কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি। আমরা সবাই চাই কড়াকড়ি প্রত্যাহার করা হোক, তা না হলে ইরানের মানুষের জীবন শেষ হয়ে যাবে। বহির্বিশ্বের কাছে ইরানের গ্রহণযোগ্যতা বাড়বে, এটাই আমার আশা। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে নানামুখী চাপে পড়তে হবে পেজেশকিয়ানকে। দীর্ঘদিন ধরেই চীন রুশ বলয়ের বিভিন্ন ফোরামের সাথে যুক্ত ইরান, যেগুলো পশ্চিমা বিরোধী জোট হিসেবে পরিচিত, সেখান থেকে বের হয়ে মার্কিন বলয়ের সাথে সম্পর্ক গড়াকে প্রায় অসম্ভব মনে করা হচ্ছে।
তার উপর পশ্চিমা জোটের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে অন্যতম বাধা ইরানের পরমাণু কর্মসূচি। পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে না আনলে তেহরানের সাথে আলোচনায় রাজি নয় মার্কিন নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ইরানের নীতিগত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে গার্ডিয়ান কাউন্সিল। সর্বোচ্চ ধর্মীয় নেতাদের সিদ্ধান্তকে শেষ বলে মেনে নেওয়া হয়। সেক্ষেত্রে প্রচলিত ধারা এবং নীতির কতটা পরিবর্তন আনতে পারবেন পেজেশকিয়ান, সেই প্রশ্ন উঠেছে। নতুন প্রেসিডেন্টের পক্ষে অনেক কিছুই করা সম্ভব, যতক্ষণ না সেটি সর্বোচ্চ নেতার কথা এবং অবস্থানের সাথে সাংঘর্ষিক হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশই শেষ কথা। গাজা সহ অনেক কিছুই রয়েছে যেগুলোর বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেয় সামরিক বাহিনী। তাই এখানেও প্রেসিডেন্টের খুব বেশি কিছু করার সুযোগ নেই। ফলে এটা স্পষ্ট যে নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে পরিবর্তন আনার ক্ষেত্রে খুব বেশি স্বাধীনতা পাবেন না পেজেশকিয়ান। যদিও এতটা চ্যালেঞ্জ সত্ত্বেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় সংস্কারপন্থী এই নেতার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 9 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী। গাজা জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় আইডিএফের বোমা হামলায় 29 ফিলিস্তিনির প্রাণ গেছে। স্থল অভিযানের পাশাপাশি বিমান থেকেও হামলা চালানো হচ্ছে। সবচেয়ে বিপর্যস্ত গাজা সিটি সুজায়া উপত্যকার উত্তরাঞ্চল। বর্বরতা চালানো হয়েছে খান ইউনিস, রাফা শহরেও। নুসরাত শরণার্থী শিবিরেও ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফের সদস্যরা। সেখানে 10 ফিলিস্তিনি প্রাণ গেছে, আর নিহতদের মধ্যে শিশুও রয়েছে। শরণার্থী শিবির ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে লক্ষ্য করে বেশিরভাগ হামলা চালানো হয়। এসব হামলায় 5 গণমাধ্যম কর্মীও প্রাণ হারিয়েছেন। দখলকৃত পশ্চিম তীরে আবারও অভিযানের নামে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। জেনিনে বিমান হামলায় কমপক্ষে 7 জনের প্রাণ গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দেইল আবু দাইফে অভিযান চালানো হয়। ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ জানিয়েছে, একটি ভবনেই লুকিয়েছিল ফিলিস্তিনি সন্ত্রাসীরা এবং তাদের লক্ষ্য করে বিমান থেকে গোলাবর্ষণ করা হয়। শাফাত শরণার্থী শিবিরে অভিযান পরিচালনা করা হয়। হামলা চালানো হয় রেস খামিস এলাকায়। জেরিকো শরণার্থী ক্যাম্পেও ইসরায়েলি সেনারা হানা দেয়। অভিযানের নামে হামলা, ধরপাকড় চালানো হয় নাবলুসে। যুদ্ধবিরতি ইস্যুতে দুপক্ষের মধ্যে এখনও অনেক ঘাটতি রয়ে গেছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিন কাতারের রাজধানী দোহায় নতুন করে শুরু হয়েছে আলোচনা, আর এই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানরা। আলোচনা এগিয়ে নিতে আগামী সপ্তাহে আবারও মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসবে মোসাদের প্রতিনিধিরা। গাজায় আগ্রাসন শুরুর পর একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে দুপক্ষের সাথে কয়েক দফা আলোচনায় বসেছে মধ্যস্থতাকারীরা। তবে এখন পর্যন্ত সেই তৎপরতা আর আশার আলো দেখেনি। কিন্তু এবার স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অঙ্গীকারের শর্ত থেকে সরে এসেছে হামাস, আর এ দফায় সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলেই অনেকে মনে করছেন। গাজার মানুষের সাথে সংহতি প্রকাশে কলম্বিয়ায় অনুষ্ঠিত হলো বিশাল এক কনসার্ট। শুক্রবার রাজধানী বোগোতার বলিভার স্কোয়ারে এই কনসার্টটির আয়োজন করা হয়। কনসার্টে মঞ্চ কাঁপান কলম্বিয়ার সঙ্গীত শিল্পীরা। তাছাড়াও সঙ্গীত পরিবেশন করেন মেক্সিকো, ভেনেজুয়েলা, চিলি, পানামা সহ বিভিন্ন দেশের শিল্পীরা। নিজ সামাজিক মাধ্যম হ্যান্ডেলে বিশাল এই কনসার্টের ভিডিও ফুটেজ পোস্ট করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, আর তীব্র নিন্দা জানান গাজা ইসরায়েলি আগ্রাসনের। হিজবুল্লাহর পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল ইসরায়েল। কাশেম ব্রিগেড, আল কুদস, ইসলামিক জিহাদের জোটবদ্ধ আক্রমণের শিকার ইসরায়েলি সমরযান আস্তানা। টানা 9 মাস সর্বাত্মক আগ্রাসন চালানোর পরও গোষ্ঠীগুলোর রণকৌশলে নাস্তানাবুদ আইডিএফ। এভাবেই গেরিলা পদ্ধতিতে হামলা চালানো হচ্ছে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে। হামাস তো বটেই, একের পর এক গেরিলা হামলায় ইসরায়েলি সৈন্যদের ধরাশায়ী করে ফেলেছে অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোও। গাজা জুড়ে ইসরায়েলি বহরকে লক্ষ্য করে একযোগে হামলা চালাচ্ছে কাশেম ব্রিগেড, আল কুদস বাহিনী, ইসলামিক জিহাদ, আল নাসের সালাহ আল দিন ব্রিগেড সহ অন্যান্য সহযোগী সংগঠন। আগ্রাসন শুরুর 9 মাস পরও সুসংহত হামলা চালাচ্ছে গোষ্ঠীগুলো। বৃহস্পতিবার গাজা সিটির বাইরে নাহাল ওজি নামক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দফতরেই সরাসরি হামলা চালিয়েছে আল কুদস বাহিনী। ছুড়েছে এক গুচ্ছ রকেট। ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে গাজার সুজাইয়া এলাকায়। ইসরায়েলি বহরকে লক্ষ্য করে ছুড়েছে একাধিক মর্টার শেল। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, হামলায় নিহত হয়েছে শত্রুপক্ষের বেশ কয়েকজন সেনা।
গাজা সিটিতে ইসরায়েলি একটি কমান্ড ও কন্ট্রোল সাইটে আক্রমণ চালিয়েছে কাশেম ব্রিগেড। শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করে চালানো হয়েছে হামলা, সেখানেও প্রাণ গেছে হানাদারদের। এদিন গাজা সিটির পূর্বাঞ্চলেও কাশেম ব্রিগেডের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হয় ইসরায়েলি সেনাদের। দখলদার বাহিনীর দখল করা একটি ভবনকে লক্ষ্য করে ছোড়া হয় থার্মোফোবিক রকেট, আর তাতেই কুপোকাত আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইহুদি সেনারা। শুধু গাজাই নয়, পশ্চিম তীরেও গড়ে তোলা হয়েছে ব্যাপক প্রতিরোধ। তালাস সুলতান এলাকায়ও শেষ করা হয়েছে শত্রুপক্ষের বহু সেনাকে। গ্রেনেড, স্নাইপার ও মেশিন গান দিয়ে চালানো হয়েছে ব্যাপক হামলা। রাফায়ও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামীরা। গেল কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক, সাজোয়া যান সহ বিভিন্ন সমরযান ধ্বংসের বহু ছবি। কয়েক মাস আগেই ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি তুলেছিল ইসরায়েল, অথচ বাস্তব চিত্র বলছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইডিএফকে নাজেহাল হতে হচ্ছে স্বাধীনতাকামীদের কাছে। ইফাত খন্দকার, যমুনা নিউজ। রাতভর পাল্টাপাল্টি হামলা হয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে। আবারও হিজবুল্লাহর রকেট হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটি। কিরায়াত সন্ধ্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার নেতানিয়াহু বাহিনী এবং 2 ইসরায়েলি সেনা এতে আহত হয়েছে। এর জবাবে লেবাননের দক্ষিণে জোরালো অভিযান চালিয়েছে তেল আবিব। হিজবুল্লাহর একাধিক আস্তানা এবং কমান্ড পোস্ট গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে আইডিএফ। হিজবুল্লাহ, নেতানিয়াহু প্রশাসন পাল্টাপাল্টি হুমকি ধামকির ব্যাপক প্রতিফলন দেখা যাচ্ছে লেবানন ইসরায়েল সীমান্তে। প্রতিনিয়ত বাড়ছে হামলার তীব্রতা, বাড়ছে উত্তেজনা। শুক্রবারও ইসরায়েলি বাহিনীর একাধিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। কিরায়াত সোমনায় গোষ্ঠীটির হামলার টার্গেট হয়েছে সামরিক স্থাপনা, আহতও হয়েছে ইসরায়েলি সেনারা। জবাবে কাফার কিলায় হিজবুল্লাহর সামরিক ভবনে হামলা চালিয়েছে তেল আবিব। বিনাত জাবাল ও ইয়ারিনে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংসের দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। মারওয়াহিন ও হুলা অঞ্চলে হামলার শিকার হয়েছে হিজবুল্লাহর নজরদারি পোস্ট। একদিন আগে তেল আবিবের ক্ষতিকারীদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় তেল আবিবের আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। তবে সীমান্তে হামলা পাল্টা হামলার জেরে পুরো দস্তুর যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে কয়েক সপ্তাহ ধরে। ইসরায়েলি গণমাধ্যমের খবর, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের অনুমতি দিয়ে রেখেছে তেল আবিব। পাল্টা অভিযানের প্রস্তুতিও নিয়ে রেখেছে হিজবুল্লাহ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সময় যত গড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্টের উপরে ডেমোক্র্যাট ডোনারদের চাপ বাড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে টেলিভিশন বিতর্কে হারের পর জো বাইডেনকে নিয়ে যেই বিতর্ক তৈরি হয়েছে তার প্রভাব দলের তহবিলের উপরও পড়ছে, আর বিকল্প প্রার্থীদের নিয়েও আলোচনা চলছে। যদিও সব আলোচনা আর গুঞ্জন উড়িয়ে আত্মবিশ্বাসী বাইডেনের ঘোষণা, ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচনে তিনিই লড়বেন, ছিনিয়ে আনবেন জয়ও। ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশয়ী হওয়া সিএনএনের সেই টেলিভিশন বিতর্কের পর প্রথমবার বড় ধরনের সমাবেশে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হারানো ইমেজ পুনরুদ্ধারেই যেন কণ্ঠে জোরালো আত্মবিশ্বাসের সুর ফুটিয়ে তোলার চেষ্টা। উইসকনসিনের ম্যাডিসনের র্যালিতে নিজের বয়স নিয়ে কটাক্ষের জবাব দিলেন বাইডেন। শোনা যাচ্ছে আমি খুব বুড়ো হয়ে গিয়েছি। জানতে চাই 1.5 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা যখন করেছি তখন কি খুব বুড়ো ছিলাম? যখন 50 লাখ মার্কিন শিক্ষার্থীর ঋণ মকুব করেছি খুব বড় ছিলাম? আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য খুব বৃদ্ধ আমি? বাইডেনের প্রশ্নের জবাবে সমর্থকদের কণ্ঠে জোরে সোরে না আওয়াজও শোনা গেল। তবে সমাবেশে ডেমোক্র্যাট সমর্থকদের অনেকের হাতেই ছিল বাইডেনকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে পোস্টার, ব্যানার। তবে মার্কিন প্রেসিডেন্ট এখানেও স্পষ্ট করলেন নির্বাচনী লড়াইয়ের মাঠ ছাড়ছেন না তিনি। সেদিন থেকে নানা রকম গুঞ্জন জো বাইডেন কি করতে যাচ্ছেন, উত্তরটি আমি দিচ্ছি। আমি নির্বাচনে লড়বো এবং আবারও জিতবো। আপনারাই আমাকে ভোট দিয়ে মনোনীত করেছেন, অন্য কেউ নয়। কেউ কেউ সেটিকে গুরুত্ব না দিয়ে আমাকে সরে যেতে বলছে। তবে স্পষ্টভাবে বলতে চাই, আমি লড়াইয়ে আছি। ডোনাল্ড ট্রাম্পকে আরও একবার হারাবো। বাইডেনের অবস্থান নিয়ে দোটানায় অনেক সমর্থকও, বিভক্ত ভোটাররা। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক নতুন জরিপে 86% ডেমোক্র্যাট ভোটার বাইডেনকে সমর্থনের কথা জানিয়েছে। ফেব্রুয়ারিতে এই হার ছিল 93%।
গেল সপ্তাহেই নিজ দলের অন্তত 4 জন কংগ্রেস সদস্য প্রকাশ্যে বিরোধিতা করেছেন বাইডেনের। ডেমোক্র্যাটদের বড় বড় দাতাদের মধ্য থেকেও বেশ কয়েকজন চাপ দিচ্ছেন তাকে সরে দাঁড়াতে। আলোচনায় আছেন বিকল্প প্রার্থীরাও। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ছাড়াও এই তালিকায় জোরে সোরে উচ্চারিত হচ্ছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসমের নাম। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কেবল ঈশ্বরই পারবেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে জো বাইডেনকে সরাতে। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই এমন কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। বললেন তার মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো পরীক্ষার প্রয়োজন নেই। 22 মিনিটের সাক্ষাৎকারে দাবি করেন ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী। জরিপে পিছিয়ে আছেন এমন তথ্য বাইডেন উড়িয়ে দিয়ে বললেন অনেক জরিপেই ট্রাম্পের চেয়ে শক্ত অবস্থানে তিনি। গত মাসে প্রেসিডেন্সিয়াল বিতর্কে ধরাশায়ী হওয়ার কারণ হিসেবে আবারও ঠান্ডাজনিত অসুস্থতাকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট। সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্পের চারিত্রিক সমস্যা নিয়েও। গত মাসে সিএনএন আয়োজিত বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পরই প্রশ্ন ওঠে তার শারীরিক আর মানসিক সক্ষমতা নিয়ে। সংশয় জানিয়েছে তার নিজ দলেরই অনেক সদস্য। আমি মনে করি প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই জয়ে অন্য কেউ বেশি যোগ্য নয়। ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যাবাদী। তাকে এমন কোনো কাজ করতে দেখেছেন যাতে তিনি নিজে নন, অন্য কেউ সুবিধাপ্রাপ্ত হয়েছেন? তাকে হারাতে আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং আমি জানি কিভাবে সব আদায় করতে হয়। এখন ঈশ্বর যদি বলেন তবে সরে দাঁড়াতে পারি, কিন্তু ঈশ্বর তা বলছেন না। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন কেইর স্টারমার। এরই মধ্যে বন্টন করা হয়েছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ। লেবার এমপি অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি, অর্থমন্ত্রী র্যাচেল রিভস আর সিনিয়র নেতা এড মিলিব্যান্ডকে করা হয়েছে জ্বালানি বিষয়ক মন্ত্রী। ব্রিজিট ফিলিপসন এই সরকারের শিক্ষামন্ত্রী আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ওয়েস টিটিং। মন্ত্রিসভার কলেবর আরও বাড়তে পারে এই ইঙ্গিত রয়েছে। ব্রিটেনের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরে আলোচনার কেন্দ্রে কেমন হবে কেইর স্টারমার প্রশাসনের দেশ পরিচালনার কৌশল। শক্ত হাতে অর্থনীতি সংস্কার, স্বাস্থ্য অভিবাসন সংকট সুরাহায় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে নতুন সরকার। তবে সদ্যবিদায়ী কনজারভেটিভদের তুলনায় তাদের পরিকল্পনায় তেমন নতুনত্ব নেই বলেই মনে করছেন অনেকে। তাই ব্রিটেনকে নতুন করে গড়ে তোলার যে অঙ্গীকার করেছিল লেবাররা, তার বাস্তবায়ন নিয়ে কেউ কেউ সন্দেহও জানিয়েছেন। নির্বাচনে ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় ফিরেছে ব্রিটেনের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল লেবার পার্টি। মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট সহ নানামুখী সংকট মোকাবেলা করে ব্রিটিশদের মন জয় করাই এখন নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ। জয়ের আগেই এসব চ্যালেঞ্জ শক্ত হাতে মোকাবেলার ঘোষণা দিয়েছিলেন কেইর স্টারমার। স্টারমার জানিয়েছেন নতুন সরকারের নীতি হবে বাণিজ্য ও শ্রমিক বান্ধব। সর্বোচ্চ গুরুত্ব পাবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা। ভারসাম্য ফেরাতে প্রণয়ন করা হবে বিনিয়োগ নির্ভর নতুন কাঠামো। করের আওতায় আনা হবে বেসরকারি স্কুলের মতো আরও কিছু প্রতিষ্ঠানকে। আমরা ব্রিটেনকে নতুন ও আরও শক্তিশালী করে গড়ে তুলব। সাশ্রয়ী মূল্যে জীবনযাপন নিশ্চিত করা হবে। সীমান্তকে আরও নিরাপদ ও সুরক্ষিত করা হবে। সরকার এবং জনগণ সবার সমন্বয়ে গঠিত হবে সুন্দর এবং ঐক্যবদ্ধ এক ব্রিটেন। বিতর্কিত রুয়ান্ডা নীতি বাতিল সহ অভিবাসন নীতি ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানিয়েছে লেবাররা। প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্রিটিশ নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতে নজর দিতে চায় নতুন সরকার। পরিবর্তন আনা হতে পারে স্টুডেন্ট ভিসায়। বিতর্কিত জাতীয় স্বাস্থ্যসেবা ইস্যুতে পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে লেবারদের। পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের আভাস না দিলেও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন জোট ও দেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চায় তারা। ইউরোপে একের পর এক কট্টর ডানপন্থীদের উত্থান যখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন যুক্তরাজ্যে মধ্যপন্থী কেইর স্টারমারের সাফল্যকে স্বস্তি হিসেবে দেখছেন অনেকেই। তবে লেবার পার্টির অর্থনীতি পুনরুদ্ধারের কর্মসূচি কার্যত কনজারভেটিভ পার্টির থেকে খুব একটা আলাদা নয়, এমন কথাও বলছেন সমালোচকরা। তাই অর্থনীতিতে রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও মনে করছেন তারা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। প্রথমবার যুক্তরাজ্যের আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন একজন মুসলিম নারী। নতুন মন্ত্রিসভায় এই গুরুভার পেয়েছেন শাবানা মাহমুদ। বার্মিংহামে জন্ম হলেও তার শৈশব কাটে সৌদি আরবের তায়েফে। 2010 সালে তিনি প্রথম ব্রিটিশ মুসলিম নারী হিসেবে হাউস অব কমন্সে যান। ওই বছরই মুসলিম ও এশীয় বংশোদ্ভূত রুশনারা আলী ও ইয়াসমিন কুরেশি এমপি হন। আইনজীবী শাবানা মাহমুদ একাধিকবার ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গাজা ইসরায়েলি আগ্রাসনে তিনি কঠোর সমালোচক।
ইতিহাসে প্রথমবার নারী অর্থমন্ত্রী পেল ব্রিটেন। নতুন মন্ত্রিসভায় রেচেল রিভসকে এই গুরুভার দেওয়া হয়েছে। ছাত্রজীবন থেকেই লেবার পার্টির সাথে জড়িত রেচেল 2010 সালে প্রথমবার এমপি হন। 45 বছরের এই রাজনীতিক কাজ করেছেন ব্যাংক অব ইংল্যান্ডে। ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন একাধিকবার। 2017 থেকে 2020 সাল পর্যন্ত জ্বালানি ও শিল্প কমিটির প্রধান ছিলেন। কেইর স্টারমার লেবার প্রধান নির্বাচিত হওয়ার পর থেকেই বাণিজ্য অর্থনীতি বিষয়ক বিভিন্ন দায়িত্ব পালন করেন রেচেল। যুক্তরাজ্যে এবার বেবি অফ দ্য হাউস হলেন 22 বছর বয়সী স্যাম কার্লিং। দেশটির সাধারণ নির্বাচনে জয়ী সবচেয়ে কম বয়সী প্রার্থীকেই এই খেতাব দেওয়া হয়। নর্থ ওয়েস্ট ক্র্যাম্বশায়ার আসনেই স্বল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেন স্যাম কার্লিং। মাত্র 39 ভোটের ব্যবধানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির এমপি শৈলেশ ভরাকে হারান তিনি। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে স্যাম 14,785টি ভোট পান। অন্যদিকে প্রতিপক্ষ শৈলেশ 14,746টি পান। বর্তমানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন স্যাম। এই ছিল যেমন আই ডেস্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।